এই জিওমেট্রিক্স ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কী কী পেলাম তাহলে আমরা একবার সাম আপ করে নিই। প্লেন সার্ভিং, ঠিক আছে, কম্পাস ট্রাভার্সিং, লেভেলিং, এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। প্লেন টেবিল সার্ভে একটা মাইনর ইস্যু। থিওডোলাইট অ্যাজ এ ইনস্ট্রুমেন্ট, থিওডোলাইটের যে বিভিন্ন রকম কম্পোনেন্ট আছে বা তার যে অপারেশনগুলো, সেই জায়গাটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু থিওডোলাইট দিয়ে যখন আমি আবার ট্রাভার্স করতে চাইবো, যে ল্যাটিটিউড ডিপারচারের যে জায়গাগুলো আসবে, তখন সেটা ইম্পর্টেন্ট এবং ট্যাকিওমেট্রি থেকে কিন্তু কোশ্চেন আছে। ওকে, আচ্ছা, রিসেন্ট ফেজে একটা যে নতুন টপিক ইন্ট্রোডিউস করা হয়েছে সেটা হচ্ছে ফটোগ্রামেট্রি। ফটোগ্রামেট্রির মধ্যে হরাইজন্টাল ফটোগ্রাফি, ভার্টিক্যাল ফটোগ্রাফি ইত্যাদি আছে। তো সেইখান থেকে আমরা কিন্তু বেশ কিছু কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারি। ওকে, রিমোট সেন্সিং জিআইএস, এটা একটা ছোট টপিক। এটার আমার তৈরি করা নোট আছে, আমি সেই নোটটা দিয়ে দেবো 2 পেজেস। ওকে, তাহলে প্রিন্সিপাল অফ সার্ভিং কি? প্রিন্সিপালস অফ সার্ভিং যদি বলতে হয় তাহলে ঠিক এই দুটোই বলতে হবে, তিনটেও নয়, একটাও নয়। প্রিন্সিপালস অফ সার্ভিং মানে দুটো। ফার্স্ট, ওয়ার্ক ফ্রম হোল টু পার্ট। সবসময় বাইরে থেকে, মানে তুমি যে টোটাল যে বাউন্ডারি, সেই বাউন্ডারিটা ফার্স্টে ডিফাইন করে নাও যে আমি এই এরিয়ার মধ্যে কাজ করব। সেখান থেকে বা তুমি কাজ করতে করতে মাঝখানে ভেতরের দিকে আসো। কখনো পার্ট থেকে হোলে কাজ করা হয় না। যেটা হয় সেটা হচ্ছে যে এরার ম্যাগনিফাই করে যায়। যদি তুমি এর উল্টোটা করো তাহলে এরার ম্যাগনিফাই করে যায়। ঠিক আছে, ম্যাগনিফিকেশন অফ এরার এখানে লিখে রাখো, টু অ্যাভয়েড ম্যাগনিফিকেশন অফ এরার, টু অ্যাভয়েড ম্যাগনিফিকেশন অফ এরার। সেকেন্ডটা কি বলা হচ্ছে? লোকেটিং এনি আননোন পয়েন্ট উইথ রেসপেক্ট টু নোন পয়েন্টস বাই অ্যাটলিস্ট 2 মেজারমেন্টস। আমি তিনটে অপশানের কথা বলবো বা তিনটে কেসের কথা বলবো। ধরো এই দুটো পয়েন্ট তোমার কাছে আছে। ওকে, তো তুমি কি করবে? ফার্স্টে এটাকে একটা লাইন দিয়ে কানেক্ট করে দাও। এই দুটো হচ্ছে তোমার নোন পয়েন্ট, এ আর বি হচ্ছে নোন পয়েন্ট। তুমি অন্য একটা পয়েন্টকে আইডেন্টিফাই করতে চাইছো, লোকেট করতে চাইছো। এটা হচ্ছে একটা থার্ড আননোন পয়েন্ট, দ্যাট ইজ পি। এ বি নোন, পি হচ্ছে আননোন। কীভাবে করতে পারো? আমরা দুটো লিনিয়ার মেজারমেন্ট নিতে পারি। আমরা ফিল্ডে গেলাম, এ থেকে পি পর্যন্ত লিনিয়ার মেজারমেন্ট নিলাম, সাপোজ 8 মিটার। বি থেকে পি এর একটা লিনিয়ার মেজারমেন্ট নিলাম, সাপোজ 5 মিটার। তাহলে আমি যখন ফিরে আসবো আমার ডেস্কে বা ক্লাসরুমে, তখন কি করব? তখন যেটা করব সেটা হচ্ছে যে এই যে এ আর পি এর মধ্যেকার যে ডিস্টেন্স 8 মিটার ছিল, আমি এখানে একটা 8 মিটারের আর্ক নেব, আর বি থেকে একটা 5 মিটারের আর্ক নেব। যেখানে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টটা হচ্ছে আমার আননোন পয়েন্ট, লোকেট হয়ে গেল। ওকে, তো এইটাকে বলা হয় লিনিয়ার মেজারমেন্ট। আমি এখান থেকে এটার একটা লিনিয়ার মেজারমেন্ট নিয়েছি, বি থেকে পি এরও একটা লিনিয়ার মেজারমেন্ট নিয়েছি। সো ইট ইজ লিনিয়ার মেজারমেন্ট, ডান। সেকেন্ড, সেম কনফিগারেশন, এ বি হচ্ছে নোন পয়েন্ট, পি হচ্ছে আননোন পয়েন্ট। ঠিক আছে, আমি ডিফারেন্ট মেথডস বলছি। সেকেন্ড মেথড কী হতে পারে? লিনিয়ার অ্যান্ড অ্যাঙ্গুলার। কীরকম লিনিয়ার অ্যান্ড অ্যাঙ্গুলার? আমি এ থেকে পি পর্যন্ত এটাকে কানেক্ট করলাম, করে ফিল্ডেই এখানকার অ্যাঙ্গেলটা আমি জেনে নিলাম। ধরা যাক এই অ্যাঙ্গেলটা হচ্ছে সাপোজ 40 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে সাপোজ 40 ডিগ্রি, আর এই লেন্থটা হচ্ছে এগেন 8 মিটার সাপোজ। তাহলে আমি যখন ফিরে আসবো, যখন ড্রয়িং শিট নিয়ে আমি বসবো আমার অফিসে বা ক্লাসরুমে, তখন আমি কি করব? এবিটাকে কানেক্ট করব লাইন দিয়ে, এবং তার সাথে একটা 40 ডিগ্রি ইনক্লাইন্ড একটা লাইন টানবো। সেই লাইনের মধ্যে আমি 8 মিটারটাকে লোকেট করবো। হয়ে গেল আমার পি পয়েন্ট লোকেটেড হয়ে গেল। এটাকে বলে লিনিয়ার অ্যান্ড অ্যাঙ্গুলার মেজারমেন্ট। খেয়াল করো, প্রত্যেকটা কেসেই কিন্তু আমাকে দুটো করে মেজারমেন্ট নিতে হচ্ছে। মে ইট বি লিনিয়ার, মে ইট বি লিনিয়ার অ্যাঙ্গুলার, মে ইট বি অ্যাঙ্গুলার। দুটো অ্যাঙ্গেল নিয়ে আমি কাজ করতে পারি, এটাও পসিবল। এ বি নোন, পি ইজ আননোন। এ বি নোন পয়েন্টস, পি হচ্ছে আননোন পয়েন্ট। আমি এখানেও কী করতে পারি না, এই লাইনের রেসপেক্টে এই লাইনটার যে অ্যাঙ্গেল আমি যেটা একটু আগে বলছিলাম 40 ডিগ্রি, সেটা মেজার করতে পারি। আর বি এর রেসপেক্টে পি এর যে অ্যাঙ্গেল, ধরে যাক এটা হচ্ছে 80 ডিগ্রি বা 85 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা আমি জেনে নিলাম। এবার আমি কী করব? ফিরে আসবো, ড্রয়িং শিট নিয়ে বসবো। এ বি তো অলরেডি লোকেটেড, সেই এ বি যে লাইন তার রেসপেক্টে একটা লাইন টানলাম 40 ডিগ্রিতে, একটা লাইন টানলাম এখান থেকে 80 ডিগ্রিতে, যেখানে কাট করলো সেটা হচ্ছে আমার লোকেটেড পয়েন্ট। ওকে, সো দিজ আর দ্য মেথডস উই ক্যান ইউজ টু লোকেট এনি আননোন পয়েন্ট উইথ রেসপেক্ট টু নোন পয়েন্টস।
representative fraction is nothing but dimension in paper divided by dimension, বা ডাইমেনশন লিখো না, ডাইমেনশন লিখলে একটা ভুল ধারণা যাবে, লেন্থ লেখো, লেন্থ ইন পেপার ডিভাইডেড বাই লেন্থ ইন ফিল্ড। এই হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, রাইট, আরএফ। মানে যদি কোনো একটা ধরা যাক 10 মিটারের একটা লাইন আছে, ঠিক আছে, ফিল্ডে, সেটাকে আমি ড্রয়িং শিটে হয়তো সাপোজ 1 সেন্টিমিটার দিয়ে রিপ্রেজেন্ট করছি, তাহলে তার রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন কত হবে? 1 সেন্টিমিটার ডিভাইডেড বাই 10 মিটার। নাও 10 মিটার এটাকে যদি আমি সেন্টিমিটারে কনভার্ট করি, এটা হয়ে যাবে 10 ইন্টু 100, তার মানে 1000 সেন্টিমিটার। সো ইট ইজ 1:1000। তার মানে 10 মিটারের কোনো লাইনকে, ফিল্ডের লাইনকে যদি আমি 1 সেন্টিমিটার দিয়ে রিপ্রেজেন্ট করি, দ্যাট এসেন্সিয়ালি মিনস আই এম ওয়ার্কিং উইথ স্কেলিং অফ 1:1000। ওকে, আচ্ছা, জেনারেলি আমরা যখন কোনো একটা বিল্ডিংয়ের প্ল্যান করি তখন আমরা ড্রয়িং শিটেও খেয়াল করে থাকবে, তখন আমরা কীরকমভাবে কাজ করি? 1:100, 1:150, 1:200, এই না? ফলে প্ল্যানের ক্ষেত্রে স্কেলিংটা থাকে হচ্ছে এই রকম লেভেলে, 1:200 বা 1:150, 1:100, এটসেট্রা। এইগুলো হচ্ছে আমাদের প্ল্যানের ক্ষেত্রে আমরা এরকম স্কেলিং নিয়ে কাজ করি। বাট ম্যাপের ক্ষেত্রে কীরকম আমরা স্কেল এক্সপেক্ট করতে পারি? আমি একটা এক্সাম্পল দিই, যেটা আমি বরাবরই দিয়ে থাকি। সেটা হচ্ছে ইন্ডিয়া, তুমি যদি ইস্ট ওয়েস্ট দেখো বা নর্থ সাউথও দেখো, অ্যারাউন্ড 3000 কিলোমিটার, অ্যারাউন্ড 3000 কিলোমিটার। এবার এই 3000 কিলোমিটারটাকে যদি আমরা কখনো 3000 কিলোমিটার, রাইট, এই 3000 কিলোমিটারটাকে যদি আমাকে 300 মিলিমিটারের মধ্যে ধরাতে হয়, 300 মিলিমিটার মানে 1 ফুট, ঠিক আছে, 1 ফুটের একটা পেজ, তার মধ্যে যদি ব্যাপারটাকে ধরাতে হয়, তাহলে উপরে থাকবে হচ্ছে 300 মিলিমিটার, নিচে আমি কী লিখেছি? 3000 কিলোমিটার। কিলোমিটার থেকে মিলিমিটারে কনভার্সন হচ্ছে 10⁶। সো অল টুগেদার আমরা মিলিমিটারে যদি কনভার্ট করি, তার মানে আমরা এখানে কিন্তু একটা 1:10⁷ এরকম একটা রেঞ্জে পাচ্ছি। সো ম্যাপ কিন্তু অনেকটা বড় হয়, সেটা 10⁷ নাই হতে পারে। আমি যদি কোনো একটা ডিস্ট্রিক্টের ম্যাপও করি, তাহলে হয়তো 10⁷ হবে না, 10⁷ বদলে ওটা হয়তো 10⁵ রেঞ্জেও চলে আসতে পারে, কিন্তু ইটস লার্জ, ঠিক আছে। সো প্ল্যান এবং ম্যাপের মধ্যে এইটা হচ্ছে আমাদের বেসিক ডিফারেন্স। আচ্ছা, এবার সার্ভেইংকে দুরকমভাবে ডিফাইন করা হয়, মানে দুটো তার ক্লাসিফিকেশন হয়। একটা হচ্ছে প্লেন সার্ভেইং, ঠিক আছে, একটা হচ্ছে প্লেন সার্ভেইং, আর একটা হচ্ছে জিওডেটিক সার্ভেইং। প্লেন সার্ভিং আর জিওডেটিক সার্ভিংয়ের মধ্যে ফান্ডামেন্টাল ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে প্লেন সার্ভিং মানে যেখানে আমি আর্থের যে কার্ভেচারটা সেটাকে কনসিডার করি না বা আমার করার দরকার হয় না। জিওডেটিক সার্ভিং হচ্ছে যেখানে আমি আর্থের কার্ভেচারটা আমাকে কনসিডার করতেই হয়। কখন আমি আর্থের কার্ভেচারটাকে কনসিডার করব? যখন আমার এরিয়াটা অনেকটা লার্জ হবে। কতটা লার্জ হবে? অনেক বইতে দেখবে এটা 250 কিলোমিটার স্কোয়ার এরকম লেখা থাকে, অ্যাকচুয়ালি এটা 250 নয়। এই হিসেবটা কোথা থেকে এসছে আমি বলে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি এসছে হচ্ছে 100 স্কোয়ার মাইল, 100 স্কোয়ার মাইল, ঠিক আছে। এটা তো আমরা তো সার্ভিং অনেকটাই ব্রিটিশদের থেকে নিয়েছি, ফলে এটা অ্যাকচুয়ালি এফপিএস সিস্টেমে করা। আমরা যে কারণে দেখবো আমাদের প্রচুর সিস্টেমের মধ্যে এফপিএস এই ঘরানাটা চলে এসছে, ঠিক আছে। এফপিএস মানে দেখবে কখনো কোনো একটা কিছুকে আমি কোনো লেন্থকে আমি স্ট্যান্ডার্ডাইজ করছি, তার ভ্যালু দিচ্ছি হচ্ছে 304.8 মিলিমিটার। কোথা থেকে আসছে? কিছুই না, 1 ফুট বেসিক্যালি হচ্ছে 30.48 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 304.8 মিলিমিটার, এরকম জায়গা থেকে আসছে। সো এখানেও ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে 250 স্কোয়ার কিলোমিটার হলে সেটাকে ক্লোজ টু তুমি বলতে পারো 250 স্কোয়ার কিলোমিটার, বাট ইটস এসেন্সিয়ালি 100 মাইল স্কোয়ার, যেটা ওই 265 বা 270-র কাছাকাছি কিছু একটা স্কোয়ার কিলোমিটারে আছে। এটা করে নিও, আমি ভ্যালুটা বলে রাখছি। তার মানে প্লেন সার্ভিং তখনই হবে যখন এটা লেস দেন 100 স্কোয়ার মাইল হবে, 100 স্কোয়ার মাইল, আর জিওডেটিক সার্ভিং হবে গ্রেটার দেন 100 স্কোয়ার মাইল। এবার কেউ যদি জিজ্ঞাসা করে যে ইকুয়ালস টু 100 স্কোয়ার মাইল হলে কত হবে, সেটা তোমার ডিসক্রিপশন, তুমি সেটাকে প্লেন সার্ভিং ধরবে নাকি জিওডেটিক সার্ভিং ধরবে। জিওডেটিক সার্ভিং মানে যেখানে আর্থের কার্ভেচারটাকে কনসিডার করা হয়, আর্থ কার্ভেচার is considered,
জিওরেটিক সার্ভিং, প্লেন সার্ভিংয়ে নট কনসিডার্ড। ওকে, তাহলে প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে 1950-তে একটা ম্যাপ তৈরি করা হয়েছিল উইথ রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন RF হচ্ছে 10 সেন্টিমিটার পেপারে, 1 কিলোমিটার হচ্ছে ল্যান্ডে। তাহলে আমরা RFটা এখানে ফার্স্টে ক্যালকুলেট করে রাখি। RF ইজ 10 সেন্টিমিটার বাই 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে 10⁻³ মিটার, তারপর 10⁵ হচ্ছে সেন্টিমিটারে। তো 10 সেন্টিমিটার ডিভাইডেড বাই 10⁵ সেন্টিমিটার, রাইট? সো RF ইজ 1 ডিভাইডেড বাই 10⁴। এটা আমাদের হাতে থাক। এবার দেখো ব্যাপারটা কি হয়েছে। ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইনিশিয়ালি 1950-তে যে এরিয়াটা বা যে লাইনটা এরকম ছিল, লাইন দিয়ে বোঝার চেষ্টা করো, যে লাইনটা ছিল 10 সেন্টিমিটার, অরিজিনালি 10 সেন্টিমিটার ছিল খাতার মধ্যে বা পেপারের মধ্যে, ঠিক আছে? এটা হচ্ছে 1950-র ছবি। এখন 2021 সালে যেটা হয়েছে যে এটা ছোট হয়ে গেছে, ঠিক আছে? এটা ছোট হয়ে গেছে। কীরকম ছোট হয়ে গেছে? এই 10 সেন্টিমিটার লাইনটাই এখন 9 সেন্টিমিটার হয়ে গেছে। ওকে, এই 10 সেন্টিমিটার লাইনটাই এখন 9 সেন্টিমিটার হয়ে গেছে, ঠিক আছে? মানে তার মানে এখন যে লাইনটা 9 সেন্টিমিটার সেটা অ্যাকচুয়ালিতে 10 সেন্টিমিটার ছিল। 2021 সালে যে লাইনটা 9 সেন্টিমিটার লেন্থ দেখাচ্ছে সেটা অ্যাকচুয়ালি তার লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার। ওকে, অর্থাৎ 2021 সালে যদি কোনো একটা এরিয়া আমাকে 25 সেন্টিমিটার দেখায়, 25 সেন্টিমিটার স্কোয়ার দেখায়, তাহলে 1950-তে সেটা কত ছিল এটা আমাকে ফার্স্টে বুঝতে হবে। আমি কি বললাম? 1950-তে একটা লাইন ছিল 10 সেন্টিমিটার, যেটা এখন রিডিউস করে 9 সেন্টিমিটার হয়ে গেছে, কারণ পেপারটা কুচকে গেছে, ছোট হয়ে গেছে। তো যদি এখন আমি কোনো একটা এরিয়া, সেই ম্যাপের কোনো একটা এরিয়াকে আমার প্ল্যানিমিটার দিয়ে মেজার করলাম, করে আমি একটা এরিয়া পেলাম, সেই এরিয়াটা হচ্ছে 25 সেন্টিমিটার স্কোয়ার। সবচেয়ে সুবিধাজনক উপায় হচ্ছে আমি এটাকে আমি একটা স্কোয়ার করে ভেবে নিচ্ছি। 25 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে এরিয়া, তাহলে একটা লেন্থ কত? 5 সেন্টিমিটার। এবার রেশিওটা বোঝার চেষ্টা করো। 2021 সালের 9 সেন্টিমিটার যদি অ্যাকচুয়ালি 10 সেন্টিমিটার হয় 1950-তে, তাহলে 2021 সালের 5 সেন্টিমিটার অ্যাকচুয়ালি কত হওয়ার কথা? স্বাভাবিক ঐকিক নিয়ম, ঠিক আছে? 9 সেন্টিমিটার যেটা এখন দেখাচ্ছে সেটা যদি অ্যাকচুয়ালি 10 সেন্টিমিটার হয়, তাহলে 1 সেন্টিমিটারের যে কোনো লাইন অ্যাকচুয়ালি 10/9 সেন্টিমিটার। এটাই হচ্ছে ওই স্রান ফ্যাক্টর বলো, যা বলো, ডোন্ট গো উইথ দ্য ফর্মুলা। 5 সেন্টিমিটার লাইন মানে অ্যাকচুয়ালি তার মানে 10/9 ইন্টু 5 সেন্টিমিটার, দ্যাট ইজ 5.5 সেন্টিমিটার অ্যারাউন্ড। বা তুমি এখানে 50/9ও রেখে দিতে পারো, 50/9, ঠিক আছে? 5.55 কিছু একটা হবে, 50/9 সেন্টিমিটার। তার মানে আমরা 2021 সালে যে লেন্থটা দেখতে পাচ্ছি অ্যাজ 5 সেন্টিমিটার, সেইটা 1950-তে অরিজিনালি ছিল হচ্ছে 50/9 সেন্টিমিটার। এটা আমি কিসের কথা বললাম? এটা আমি একটা লাইনের কথা বললাম, মাইন্ড ইট, আমি কিন্তু লাইন নিয়ে কথা বলছি। এবং রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন কিন্তু পুরোটা লাইন ধরে কাজ করে, নট এরিয়া অর নট ভলিউম। রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন অ্যাকচুয়ালি ওয়ার্কস উইথ লেন্থ। এইটা যেন কখনো কনফিউশন না হয়। রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন কিন্তু সবসময় লেন্থের ওপরে কাজ করে, নট এরিয়া, নট ভলিউম। সো অ্যাকচুয়ালি মানে 1950-তে যে ম্যাপের ওপরে যে লাইনটা তার মানে 50/9 সেন্টিমিটার ছিল, তাহলে তার ফিল্ডের ভ্যালু কত ছিল? ফিল্ডের ভ্যালু ছিল হচ্ছে 50/9 ইন্টু 10⁵ ইন সেন্টিমিটার। কেন করলাম? 10 সেন্টিমিটার যদি 10⁵ সেন্টিমিটারকে বোঝায়, 10 সেন্টিমিটার হচ্ছে পেপারে, ফিল্ডে হচ্ছে 10⁵ সেন্টিমিটার, তাহলে 50/9 সেন্টিমিটার যদি পেপারে হয় তাহলে ফিল্ডে কত হবে? আমি তো অলরেডি বার করে রেখে দিয়েছি ওখানে 1:10⁴। ওটা হচ্ছে আমার রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, জাস্ট 10⁴ দিয়ে তুমি মাল্টিপ্লাই করে দাও। এখানে নিশ্চয়ই কনফিউশনের কোনো জায়গা নেই যে আমি মাল্টিপ্লাই করবো না ডিভিশন করবো। পেপারে যা হবে ফিল্ডে তার থেকে বেশি হবে, মাল্টিপ্লাই করে দাও। সো হোয়াট ইউ হ্যাভ গট, দিস ইজ অ্যাকচুয়ালি ইন ফিল্ড। তার মানে এই যে লেন্থটা তুমি পেলে, এটা তুমি একটা লেন্থ পেলে, কিন্তু এইটা তুমি পেলে হচ্ছে ফিল্ডে। তাহলে অ্যাকচুয়ালি ফিল্ড কন্ডিশন যেটা, এটা হচ্ছে ফিল্ড। এতক্ষণ আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে পেপারে, পুরোটা হচ্ছে পেপার, এটা পেপারের কথা হচ্ছিল, এখানে আমি ফিল্ডে চলে এসেছি। তাহলে পেপারে যেটার লেন্থ 50/9 সেন্টিমিটার হওয়ার কথা সেটা ফিল্ডে এটা হওয়ার কথা।
তাহলে অরিজিনালি এই ফিল্ডটার টোটাল এরিয়া কত হবে? আমি কিন্তু দেখো এরিয়া নিয়ে কাজ করিনি এতক্ষণ, আমি এরিয়াটাকে 25 সেন্টিমিটার স্কোয়ারটাকে আমি ভেঙে নিয়েছিলাম 5 আর 5 করে, সেই 5টা নিয়ে আমি কাজ করে আসছি। তার মানে আমি লেন্থ পেয়ে গেছি, এটা একটা স্কোয়ার, এই লেন্থটা যদি 50/9 10⁴ হয়, এটাও তাই হবে 50/9 10⁴, ঠিক আছে, সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার হবে। তাহলে জাস্ট ক্যালকুলেট যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল এরিয়া অন দ্য ফিল্ড। অ্যাকচুয়াল এরিয়া কত হবে? এটা ইন্টু এটা বা এটা স্কোয়ার। এটার ভ্যালু হচ্ছে 30.864 ইন্টু 10⁸ সেন্টিমিটার স্কোয়ার, সো 0.308 কিলোমিটার স্কোয়ার। এবং কোন জিনিসটা মাথায় রাখতে বললাম, যে 1 কিলোমিটার বাই 1 কিলোমিটার যদি একটা স্কোয়ার আমরা পাই, 1 কিলোমিটারটাকে কনভার্ট করলাম 10⁵ সেন্টিমিটার হলো, 1 কিলোমিটারটাকে স্কোয়ার মানে আরেকটা কনভার্ট করলাম 10⁵ সেন্টিমিটার হলো, সো 1 কিলোমিটার স্কোয়ার বিকামস 10⁵ সেন্টিমিটার ইন্টু 10⁵ সেন্টিমিটার, দ্যাট ইজ 10⁻10 সেন্টিমিটার স্কোয়ার। ভার্নিয়ার ইজ বেসিক্যালি অ্যান আইডিয়া যেখানে আমরা আমাদের যে লিস্ট কাউন্ট সেটাকে অনেকটা কমিয়ে নিতে পারি টোটাল সিস্টেমে। নাও হোয়াট ইজ লিস্ট কাউন্ট? লিস্ট কাউন্ট মানে সবচেয়ে কম আমরা কতটা মেজার করতে পারি, মানে লিস্ট কতটা ভ্যালু আমরা পর্যন্ত আমরা মেজার করতে পারি। ধরা যাক আমার কাছে একটা স্কেল আছে, ঠিক আছে, নর্মাল আমাদের কাছে যে 1 ফিটের স্কেল থাকে, সেই 1 ফিটের স্কেলে লিস্ট যে মেজারমেন্টটা পসিবল সেটা কত হয়? 1 মিলিমিটার। তার মানে ওই যে স্কেল, সেই স্কেলের যে লিস্ট কাউন্ট সেটা হচ্ছে 1 মিলিমিটার। আমরা 1 মিলিমিটার পর্যন্তই মেজার করতে পারি, তার থেকে কম করতে পারি না। কিন্তু যদি কখনো এরকম হয় যে 0.1 মিলিমিটারও আমাকে মেজার করতে হলো, তখন আমি কী করব? তখন আমাকে একটা ভার্নিয়ার স্কেল ওখানে ইউজ করতে হবে। একটা জিনিস মাথায় রেখো, ভার্নিয়ার স্কেল কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে না। যে কোনো ভার্নিয়ার স্কেলকে আমাকে কোনো একটা মেন স্কেলের সাথে অ্যাসেম্বল করতে হয়, মানে একসাথে পুরোটাকে জয়েন্টলি কাজ করাতে হয়। ওকে, আলাদা আলাদা করে ইন্ডিপেন্ডেন্টলি কোনো ভার্নিয়ার স্কেল কাজ করতে পারে না, রাইট? এবার হিসেবটা কীরকম হয়? ধরা যাক আমি এমন একটা ভার্নিয়ার স্কেল নিয়ে কাজ করছি, এটা হচ্ছে মেন স্কেল, ওকে, এটা হচ্ছে মেন স্কেল। এই মেন স্কেলের সাপোজ এটা হচ্ছে মেন স্কেলের 0, আর এটা হচ্ছে মেন স্কেলের 9। তাহলে 0 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে মেন স্কেল। এই মেন স্কেলের যে 9টা দাগ, সেই 9টা দাগের সাথে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কিন্তু এটা যা খুশি হতে পারে, ইট ক্যান বি এনিথিং। এর সাথে আমি একটা ভার্নিয়ার স্কেল জুড়ে দিলাম, ঠিক আছে? ভার্নিয়ার স্কেল জুড়ে দিলাম মানে এইটা হচ্ছে আমার ভার্নিয়ার স্কেল। মেন স্কেলটা আমি ব্ল্যাক দিয়ে লিখছি, আর ভার্নিয়ারটা লিখবো হচ্ছে রেড দিয়ে। এর সাথে আমি ভার্নিয়ার স্কেলটা জুড়ে দিলাম। ভার্নিয়ার স্কেলেরও এটা হচ্ছে 0, কিন্তু ভার্নিয়ার স্কেলের এই পার্টটা হচ্ছে 10। তাহলে ভার্নিয়ার স্কেল ভালো করে খেয়াল করে দেখো, তাহলে ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে কী হবে? এর যে এক দাগ ছিল, এ নিশ্চয়ই যদি মেন স্কেলের 9টা ঘর আর ভার্নিয়ার স্কেলের 10টা ঘর সেম হয়, তাহলে ভার্নিয়ার স্কেলের যে প্রত্যেকটা ঘর সেগুলো একটু একটু করে ছোটো হতে থাকবে, তাই তো? অর্থাৎ এবার বোঝার চেষ্টা করো যে অ্যাকচুয়াল মেকানিজমটা কী হয়। এই যে মেন স্কেলের যে ফার্স্ট দাগটা দেখা যাচ্ছে ব্ল্যাক, আর ভার্নিয়ার স্কেলের যে ফার্স্ট দাগটা দেখা যাচ্ছে এই যে রেড, এর মাঝখানের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা পর্যন্ত আমি এখানে কিন্তু মেজার করতে পারবো, ঠিক আছে? দিস ইজ দ্য আইডিয়া, ঠিক আছে? এবার আমি কী করে ব্যাপারটা মেজার করব? মেজারমেন্টের ম্যাথামেটিক্সটা আমি বলি, তারপরে রিলেট করতে পারবে। সেটা হচ্ছে যে 10 division of vernier is 9 division of main scale, okay? তার মানে 1 division of vernier is 9/10 division of main scale, ঠিক আছে? বোঝার চেষ্টা করো ব্যাপারটা আমি কি বললাম। 9/10 মানে কি? 0.9, ঠিক আছে? যদি মেন স্কেলের এটা 1 মিলিমিটার হয়, তাহলে এটা অ্যাকচুয়ালি 0.9 মিলিমিটার। এই যে দুটো ব্ল্যাক দাগ, তার মধ্যে যদি ডিস্টেন্স হয় 1 মিলিমিটার, তাহলে রেড দুটো দাগের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 0.9 মিলিমিটার। বাদ বাকি কত পড়ে রইল? 0.1 মিলিমিটার পড়ে রইল, তাই তো? তার মানে এই 0.1 মিলিমিটারটাও কিন্তু আমি এই সিস্টেম দিয়ে মেজার করতে পারি, সিস্টেম দিয়ে, নট ভার্নিয়ার নট মেন স্কেল। দুটো যদি আমি একসাথে কাজ করাই, তাহলে আমি কিন্তু ওই 0.1 মিলিমিটার পর্যন্ত মেপে ফেলতে পারবো, যেটা আমি এতক্ষণ শুধুমাত্র মেন স্কেল দিয়ে মেজার করতে পারছিলাম না।
মেন স্কেল দিয়ে আমি মেজার করতে পারছিলাম অনলি 1 মিলিমিটার, আপ টু 1 মিলিমিটার। এখন আর আমার কাছে সেই বাউন্ডারিটা থাকছে না, আমি কিন্তু আরও কম মেজার করতে পারছি। ঠিক আছে, সো 1 ডিভিশন অফ ভার্নিয়ার ইজ বেসিক্যালি 9/10 ডিভিশন মেন স্কেল। তো আইডিয়া হচ্ছে যে একটা মেন স্কেল, ঠিক আছে, একটা মেন স্কেলের ভ্যালু কত? একটা মেন স্কেলের ভ্যালু আমি এবার একটু নোটেশন দিয়ে বলছি তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে, বা আমি এখানে যদি লিস্ট কাউন্টটা এন্ড করে দিই। এখানে লিস্ট কাউন্ট মানে হচ্ছে কিছুই না, লিস্ট কাউন্ট হচ্ছে যে আমার মেন স্কেলের ভ্যালু কত ছিল। সাপোজ মেন স্কেলের একটা ঘরের ভ্যালু ছিল হচ্ছে 1 মিলিমিটার, ঠিক আছে, 1 মিলিমিটার। ভার্নিয়ারের একটা ঘরের ভ্যালু কত হলো? 9/10 মিলিমিটার, মানে হচ্ছে 0.9 মিলিমিটার। এর মাঝখানে যে ডিফারেন্স সেটাই হচ্ছে আমার লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট দ্যাট ইজ 0.1 মিলিমিটার। দিস ইজ দ্য আইডিয়া। এবার এটাকে ফর্মুলেট করা যায় যে এবার কি হতে পারে। এবার যেটা হতে পারে সেটা হচ্ছে যে আমি যদি আরও লিস্ট কাউন্ট যদি আরও কমাতে চাই, তাহলে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে 50 ডিভিশন অফ ভার্নিয়ার ইজ ইকুয়ালস টু 49 ডিভিশন অফ মেন স্কেল, এরকম করতে পারি। 100 ডিভিশন অফ ভার্নিয়ার ইজ ইকুয়ালস টু 99 ডিভিশন অফ মেন স্কেল, এটাও করতে পারি। দেখা যাক। এটা হচ্ছে আমাদের কাছে ফার্স্ট অপশন, এটা হচ্ছে আমাদের কাছে সেকেন্ড। আমি আরেকটা সেকেন্ড ট্রায়াল দিচ্ছি যে 100 ডিভিশন অফ ভার্নিয়ার ইজ ইকুয়ালস টু 99 ডিভিশন অফ মেন স্কেল। এটা হচ্ছে আমার আরেকটা সেকেন্ড অপশন, সেকেন্ড মেথডে যাচ্ছে, সেকেন্ড ট্রায়ালে। তাহলে 1 ডিভিশন অফ ভার্নিয়ার ইজ 99 ডিভাইডেড বাই 100 ডিভিশন অফ মেন স্কেল। তাহলে লিস্ট কাউন্ট কত হচ্ছে? লিস্ট কাউন্ট ইজ 1 মিলিমিটার ছিল হচ্ছে মেন স্কেলের একটা স্মলেস্ট ডিভিশন। 1 মিলিমিটার ছিল হচ্ছে মেন স্কেল দিয়ে আমি যতটা স্মলেস্ট মেজার করতে পারি, মাইনাস ভার্নিয়ারের একটা ঘর যেটা আমাকে দেখাচ্ছে সেটা হচ্ছে 99 ডিভাইডেড বাই 100, মানে 0.99 mm. So this is nothing but 0.01 mm. 0.01 mm. দেখো, যখন আমি 10 ডিভিশন অফ ভার্নিয়ারকে 9 ডিভিশন অফ মেন স্কেলের সাথে রিলেট করলাম বা ম্যাচ করালাম, তখনকার যা লিস্ট কাউন্ট আমি এখন কিন্তু তার থেকে বেশি লিস্ট কাউন্ট পাচ্ছি, মানে তাতে কম লিস্ট কাউন্ট পাচ্ছি, মানে এটা আরও প্রিসাইজ হয়ে গেছে। সিস্টেমটা কীরকম একবার দেখে নিই। মেন স্কেলের 0 থেকে 99 পর্যন্ত যতটা লেন্থ, ভার্নিয়ার স্কেলের 0 থেকে 100 হচ্ছে ততটা লেন্থ, সেম লেন্থ। ওকে, সো ভার্নিয়ার স্কেলটাকে আমরা এইভাবে ইউজ করি। ভার্নিয়ার স্কেলকে পুরোটা রাখা হয়, মানে 0 থেকে 10, 0 থেকে 50, 0 থেকে 100 এরকম, আর সেটাকে মেন স্কেলে জাস্ট একটা ঘর কমিয়ে, মানে মেন স্কেলের একটা ঘর কমিয়ে করা হয়, মানে কাজ, মানে মেজারমেন্ট এইভাবেই হয় আর কি, বা ভার্নিয়ার স্কেলটা তৈরি হয় এইভাবে। ঠিক আছে, সো এখানে আমরা যা লিস্ট কাউন্ট পাচ্ছিলাম 0.1 মিলিমিটার, এখানে কিন্তু আমরা আরও প্রিসাইজ মেজারমেন্টে চলে যেতে পারলাম। ঠিক আছে, সো চেইন সার্ভিংয়ের যে ইনস্ট্রুমেন্ট, দিজ আর দ্য ইনস্ট্রুমেন্ট। ওকে, নাও আই এম টকিং অ্যাবাউট এরার। ঠিক আছে, আমি এরার নিয়ে কথা বলছি। কীরকম? ধরো কোনো একটা কারণে তুমি সেই চেন হতে পারে, টেপ হতে পারে, যা খুশি হতে পারে, টেপের কালেকশন আমরা ডিটেলে পড়বো, আমি ইন জেনারেলি বলছি। সেটা হচ্ছে যে ধরা যাক কোনো একটা চেন আছে, সেই চেনের অ্যাকচুয়াল লেন্থ, ঠিক আছে, এই চেনের অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে 20 মিটার। ঠিক আছে, এবার কিছু একটা কারণে টানাটানি করতে গিয়ে বেড়ে গেল এটার লেন্থ। ঠিক আছে, তো মডিফাইড লেন্থ যেটা, সেটা হয়ে গেল 21 মিটার। কিন্তু মুশকিল হচ্ছে যে যদিও এর লেন্থটা বেড়ে গেছে, তারপরেও কিন্তু এর একটা দিকে 0 এবং একটা দিকে 20 তুমি দেখতে পাবে। যদি ওটা লেন্থ হয়ে গেছে 21, কিন্তু অ্যাকচুয়ালি ও এখনও কিন্তু তোমাকে দেখাবে অ্যাজ ইফ এই 21 মিটার লেন্থটা হচ্ছে 20 মিটার লেন্থ, অ্যাজ ইফ। তাহলে এবার তোমাদের কাছে আমার কোশ্চেন যে যদি এই মডিফাইড লেন্থ, মানে মডিফাইড যে চেন, ঠিক আছে, বেড়ে যাওয়া মানে লেন্থ ইনক্রিজ করে যাওয়া যে চেন, সেটা দিয়ে যদি আমি কোনো একটা লেন্থ মেজার করি,
তাহলে আমি আমার মেজারমেন্টটা কম পাবো নাকি বেশি পাবো। কিভাবে কত পাবো সেটা পরের কথা, কম পাবো নাকি বেশি পাবো। আমি অ্যাকচুয়াল টেপ দিয়ে মেজার করলে যা লেন্থ পেতাম, এখনকার লেন্থ দিয়ে মেজার করলে তার থেকে বেশি ভ্যালু পাবো নাকি কম ভ্যালু পাবো। কম। অরিজিনালি এটা হচ্ছে 0 মিটারের লাইন, এটা হচ্ছে 20 মিটারের লাইন। যখন আমি অ্যাকচুয়াল টেপ দিয়ে মাপছিলাম তখন আমি এখানে 0 দেখছিলাম, এখানে 20 দেখছিলাম। ওকে, এখন যখন মডিফাই করে গেছে আমার চেনটা, তখন সেই চেনটা কীরকম চেহারা নিয়েছে, চেনটা এরকম একটা চেহারা নিয়েছে, রাইট। চেনটা অ্যাকচুয়ালি হয়ে গেছে 21 মিটার, কিন্তু ও এখানে দেখাচ্ছে 0 আর এখানে দেখাচ্ছে 20 মিটার। তার মানে অ্যাকচুয়াল যে লেন্থটা 20 মিটার সেটাকে ও কত দেখাবে, সাপোজ 19.1 মিটার দেখাবে বা 19.2 মিটার দেখাবে, তাই তো। মানে আমার চেনের যে ক্যালিব্রেশনটা বোঝার চেষ্টা করো। আমার চেনে এই পয়েন্টে ক্যালিব্রেট করা আছে 19.2, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে অ্যাকচুয়াল লেন্থ, এটা হচ্ছে ফিল্ডের, এটা হচ্ছে অ্যাকচুয়াল লেন্থ, আর এটা হচ্ছে আমার এখন মডিফাইড দিয়ে আমি যেটা মেজার করছি। তার মানে আমার যে মেজারমেন্ট যেটা, সেখানে আমি কী পাচ্ছি, কত পাচ্ছি, বেশি পাচ্ছি না কম পাচ্ছি, কম পাচ্ছি। তো এই জায়গাটা বোঝার চেষ্টা করো, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, একবার এটা বুঝে যাবে, বাকিটা হয়ে যাবে, নাথিং টু ডু উইথ ফর্মুলা। সো আইডিয়া ইজ, যখনই তোমার লেন্থ অফ দ্য চেন ইনক্রিজ করে গেছে তখন ইউ আর মেজারিং লেস। এইটা ফিজিক্যালি বোঝার চেষ্টা করো। যদি তাই হয়, যদি তুমি এটা লেস মেজার করো, তাহলে এবার অ্যাকচুয়াল মেজারমেন্ট আমরা কীভাবে পেতে পারি। সো অ্যাকচুয়াল মেজারমেন্ট ইজ, মানে অ্যাকচুয়াল লেন্থ, আমি এরকম যদি বলি যে অ্যাকচুয়াল লেন্থ ইজ মেজার্ড লেন্থ ইনটু, একটা আমি রেশিও করব, অ্যাকচুয়াল লেন্থ অফ দ্য টেপ আর মডিফাইড লেন্থ অফ দ্য টেপ। ঠিক আছে, অ্যাকচুয়াল লেন্থ অফ দ্য টেপ বলতে আমি বলতে চাইছি যে মানে ক্যালিব্রেটেড, কতটা ক্যালিব্রেট করা আছে। ঠিক আছে, মানে ক্যালিব্রেটেড লেন্থ অফ টেপ আর হচ্ছে মডিফাইড লেন্থ অফ টেপ। ঠিক আছে, এইটা একটা রেশিও করব। এবার আমার যদি ব্যাপারটা এরকম হয় যে আমি যেটা মেজার করছি সেটা হচ্ছে লেস, তাহলে আমার দরকারটা কি, আমার দরকার হচ্ছে বেশি মেজারমেন্ট দরকার, মানে তাকে আমাকে বাড়াতে হবে। তাহলে আমি সেটা কীভাবে করতে পারি, তাহলে আমার এখানে মেজার্ড লেন্থটা আমি এরকম লিখতে পারি যে এটা হচ্ছে মডিফাইড লেন্থ, ঠিক আছে, আর এটা হচ্ছে কারেক্ট লেন্থ। বা আমি যদি এরকম করে মডিফাইড শব্দটা না করে আমি যদি ইনকারেক্ট বলি, আমি যদি বলি ইনকারেক্ট লেন্থ অফ টেপ, আর এটা হচ্ছে কারেক্ট লেন্থ অফ টেপ অর চেন, হোয়াট এভার অফ চেন। এই জায়গাটা বোঝো, অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করো। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট চেন সার্ভিংয়ে। তার মানে অ্যাকচুয়াল লেন্থ যেটা হতে পারে, এবার আমি চেনটাকে 10 বার নিয়ে গেছি, ঠিক আছে, আমি 400 মিটার কিছু একটা মেজার করার চেষ্টা করছি। ঠিক আছে, তো সেই 400 মিটার যখন আমি মেজার করছি তখন তো তার একটা অ্যাকচুয়াল লেন্থ আছে ফিল্ডে, সেটা 400 মিটার, কিন্তু আমি যেটা মেজার করছি সেটা তো কম মেজার করছি। ঠিক আছে, সাপোজ 380 মিটার সামথিং মেজার করছি, তাহলে সেটাকে যদি আমাকে সেখান থেকে যদি আমাকে অ্যাকচুয়াল লেন্থ পেতে হয় তাহলে আমি কী করবো, তাহলে অবভিয়াসলি আমি যে ইনকারেক্ট লেন্থ অফ চেন ডিভাইডেড বাই কারেক্টেড লেন্থ অফ চেন, এটা দিয়ে যদি ডিভাইড করি তখনই আমি করতে পারবো। মানে ব্যাপারটা কীরকম, সাপোজ মেজার্ড লেন্থ যদি এরকম হয় 384, এটা আমি খুবই আরবিট লিখেছি, এটা ছেড়ে দাও। ধরা যাক মেজার্ড লেন্থ হচ্ছে 390 মিটার, এটা আমি মেজার করেছি, কম মেজার করেছি, অ্যাকচুয়াল লেন্থটা তার থেকে বেশি। এবার ইনকারেক্ট লেন্থ অফ চেন কত, 20 মিটার, কারেক্ট লেন্থ অফ চেন কত 20, এটা 21, এটা 20, ক্যালকুলেট করলে কত আসছে আমাকে একটুখানি বলো, দ্যাট উইল বি মাই অ্যাকচুয়াল লেন্থ। সো অ্যানাদার ফর্মুলা ইজ অ্যাকচুয়াল লেন্থ ইজ রিপোর্টেড লেন্থ ইন্টু ইনকারেক্ট লেন্থ ডিভাইডেড বাই অ্যাজিউমড লেন্থ। ঠিক আছে, আর যদি এরকম হয় যে অ্যাকচুয়াল এরিয়া লেন্থ ছেড়ে এবার আমি এরিয়াতে চলে এলাম, তাহলে কী হবে, তাহলে সেটা হবে রিপোর্টেড এরিয়া, এর সাথেও এরকম একটা রেশিও থাকবে। শুধু মাথায় রাখবে যেহেতু আমরা এরিয়া নিয়ে কাজ করছি, এই রেশিওটা কিন্তু স্কোয়ার্ড হয়ে যাবে, কারণ আমরা তখন কী দেখছিলাম যে এটা মানে একটা রেশিও না, মানে একটা কারেক্টনেস বা ইনকারেক্টনেসের একটা রেশিও। সেই রেশিওটা তুমি শ্রাঙ্ক স্কেল হিসেবে ভাবতে পারো, সেটাকে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন হিসেবে ভাবতে পারো, হোয়াট এভার। যখনই কোনো একটা স্কেলিং আমরা করছি, রেশিও বার করছি, তখন কিন্তু সেটা লেন্থের রেসপেক্টে হচ্ছে। যখনই আমরা এরিয়াতে চলে যাচ্ছি কিন্তু এটার স্কোয়ার হয়ে যাবে, প্লিজ রিমেম্বার। তাহলে টেম্পারেচার কারেকশানে কী পাচ্ছি, টেম্পারেচার কারেকশানের বেসিক ইকুয়েশন হচ্ছে ডেল্টা এল ইকুয়ালস টু এল আলফা ডেল্টা টি। এটা আমরা অলরেডি থার্মাল স্ট্রেস পড়ার সময়ও পড়েছিলাম।
তাহলে এই ডেল্টা এল যতটুকু ওর লেন্থ এক্সপ্যান্ড করুক বা কন্ট্রাক্ট করুক সেটাই আমার কারেকশানে আসবে। তাহলে সেই কারেকশানটা হচ্ছে অরিজিনাল লেন্থ থার্মাল এক্সপ্যানশনের কোএফিসিয়েন্ট ইনটু টেম্পারেচার চেঞ্জ। এইখানে একটা জিনিস সেট করা থাকে, সেটা হচ্ছে Tm minus T0. What is Tm? Tm is temperature during measurement. Tm is temperature during measurement. আর T0 হচ্ছে টেম্পারেচার ডিউরিং স্ট্যান্ডার্ডাইজেশন। এই টেপটা তো কখনো কোথাও একটা তৈরি হয়েছিল, ক্যালিব্রেট করা হয়েছিল যে এটা 0, এটা 1 মিটার, এটা 2 মিটার মার্ক করা হয়েছিল, তো সেটা কোনো একটা টেম্পারেচার মার্ক করা হয়েছিল, সেই টেম্পারেচারটা ওইটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ডাইজেশন। টেম্পারেচার ডিউরিং স্ট্যান্ডার্ডাইজেশন, ঠিক আছে, T0। এবার খেয়াল করো, যে টেম্পারেচারে স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে 20 ডিগ্রি সেলসিয়াস, এখন যদি আমি 30 ডিগ্রিতে মেজার করি বা 40 ডিগ্রিতে মেজার করি, তাহলে টেম্পারেচার বেড়ে গেছে। টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে তার লেন্থটা বেড়ে গেছে, ঠিক আছে। লেন্থ যদি বেড়ে যায় তার মানে আমার এখানকার যে কারেকশানটা, সেই কারেকশানটা, লেন্থ বেড়ে গেছে মানেটা কি, ভালো করে বোঝার চেষ্টা করো। লেন্থ বেড়ে গেছে মানেটা কি? লেন্থ বেড়ে গেছে মানে অ্যাকচুয়ালি তার যা লেন্থ হওয়ার কথা, এখন তার থেকে আমি বেশি লেন্থ পাচ্ছি। মানে একটু আগেই আমি যে কারেকশানটার কথা বলছিলাম, এররের কথা বললাম, ঠিক এর আগের পার্টটায় যদি কোনো একটা টেপ বা চেন তার যদি লেন্থ বেড়ে যায় তাহলে আমি কম মেজার করছি। তাহলে যে কম মেজার করছি মানে কি? কম মেজার করছি মানে হচ্ছে এরারটা হচ্ছে নেগেটিভ, কম মেজার করছি, উই আর মেজারিং লেস, মানে হচ্ছে দ্য এরার ইজ নেগেটিভ। ওকে, সো ইফ Tm ইজ গ্রেটার দেন T0, Tm ইজ গ্রেটার দেন T0, যে টেম্পারেচার আমি স্ট্যান্ডার্ডাইজ করেছি সাপোজ 20 ডিগ্রি সেলসিয়াস, আর এখন আমি ফিল্ডে যে টেম্পারেচারে মেজার করছি 40 ডিগ্রি সেলসিয়াস, টেপের লেন্থ এমনি বেড়ে যাওয়ার কথা। তো টেপের লেন্থ বেড়ে গেলে কি হবে না, আমার এরার উইল বি নেগেটিভ, তার মানে কারেকশান উইল বি পজিটিভ। দেখো কারেকশান পজিটিভ অটোমেটিক্যালি তুমি পাবে। Tm যদি T0 থেকে বড় হয় তাহলে এটা এ একটা পজিটিভ ভ্যালু দেবে, এল পজিটিভ, আলফা পজিটিভ, এটা পজিটিভ হলে তুমি অটোমেটিক্যালি এখানে একটা পজিটিভ পাবে। সো নো নিড টু ওরি অ্যাবাউট দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ থিং। ওকে, জাস্ট মাথায় রাখবে যে এটা যেন Tm মাইনাস T0 তুমি এখানে লেখো ফর্মুলাতে, তাহলে কিন্তু তোমার কাজ হয়ে যাবে। সেম থিং অ্যাপ্লাইজ ফর দ্য পুল কারেকশন। পুল কারেকশনের ক্ষেত্রে আমরা সেম জিনিস দেখব, ঠিক আছে। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইপ অফ কারেকশন, দ্যাট ইজ টেম্পারেচার কারেকশন। দিস ইজ ভেরি মাচ ট্রিভিয়াল। দ্য সেকেন্ড পার্ট, পুল কারেকশনে কোনো আলাদা ফর্মুলা নেই। পুল কারেকশনে কোনো আলাদা ফর্মুলা নেই। পুল কারেকশনের যে ফর্মুলাটা সেটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা, যে যদি কোনো একটা মেম্বার থাকে সেই মেম্বারটাকে আমি যদি পুল করি তাহলে তার একটা ডিফরমেশন হয়। সেই ডিফরমেশনটা হচ্ছে ডেল্টা, হুইচ ইজ PL ডিভাইডেড বাই AE, যেখানে P হচ্ছে যে ওই পুলটা। সিম্পল। এবার এই ফর্মুলাটাই আমরা এখানে কাজে লাগাবো। সো পুল কারেকশন ইজ নাথিং বাট CP ইজ P। P হচ্ছে পুল। এই পুলটা কি? এই পুলটাকে আমরা এইভাবে বলি যে PM মাইনাস P0 L AE, যেখানে PM হচ্ছে পুল ডিউরিং মেজারমেন্ট, P0 হচ্ছে পুল ডিউরিং স্ট্যান্ডার্ডাইজেশন। যে পুলে আমি স্ট্যান্ডার্ডাইজ করেছি সেই পুলে যদি আমি কাজ করি তাহলে আমার কোনো রকম কারেকশন দরকার হবে না। কিন্তু আমি যদি তার থেকে বেশি পুল দিয়ে দিই তাহলে আবারও টেপটা বড় হয়ে যাবে, ইলংগেট করে যাবে, তখন আমি আবার লেস মেজার করব, তখন আমাকে আবার কারেকশন মানে কী হবে সেক্ষেত্রে PM হচ্ছে পুল ডিউরিং মেজারমেন্ট, আর এটা হচ্ছে পুল ডিউরিং স্ট্যান্ডার্ডাইজেশন। এবার যদি এরকম কিছু হয় যে PM ইজ গ্রেটার দেন P0, তার মানে আমি যে পুলে স্ট্যান্ডার্ডাইজ করেছিলাম সেই তার থেকে বেশি পুলে অ্যাপ্লাই করছি, তার মানে টেপটাকে আমি ইলংগেট করছি, তাহলে এরার ইজ নেগেটিভ, মানে আমি লেস মেজার করছি, এরার ইজ নেগেটিভ, তার মানে আমার কারেকশন উইল বি পজিটিভ। মাই কারেকশন উইল বি পজিটিভ। এখানেও একই জিনিস, দেখো এখানেও সেম। তুমি যদি PM এর জায়গায় বেশি ভ্যালু বসাও, P0 এর জায়গায় কম ভ্যালু বসাও, তাহলে অটোমেটিক্যালি এটা ইউ উইল বি গেটিং সাম পজিটিভ ভ্যালু। ওকে, এর তো কম দিলে কোনো ব্যাপার না।
দিস ইজ দ্য ফর্মুলা ফর স্যাগ কারেকশন। স্যাগ কারেকশন মানে হচ্ছে যে আমরা যে টেপটা নিয়ে কাজ করছি এই টেপটাকে যদি আমি দুটো সাপোর্টের মধ্যে হোল্ড করি তাহলে এর স্যাগ হবে, এটা কিছু করার নেই, তার যে ম্যাক্সিমাম ডিফ্লেকশন সেটা এরকম একটা হিউজ ডিফ্লেকশন হবে। এবার যদি আমি এরকম করি কখনো যে আমি এই সেম টেপটাকে মাঝখানে আরও দুটো তিনটে জায়গাতে হোল্ড করলাম, তাহলে তার ইন্ডিভিজুয়াল যে স্প্যান তাতে যে স্যাগিংটা সেটা অনেকটা কমে যাবে। এই এন হচ্ছে নাম্বার অফ স্প্যান, নাম্বার অফ স্প্যান। ফলে তুমি যত নাম্বার অফ স্প্যান বাড়াতে থাকবে তত তোমার এখানে কারেকশন কমতে থাকবে, কারণ যত কম স্প্যান হবে তত কিন্তু ওর স্যাগিংয়ের যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেই ভ্যালুটা কিন্তু কমতে থাকছে। এবং খেয়াল করো যদি কখনো এন টেন্স টু ইনফাইনাইট হয়ে যায়, মানে ইনফাইনাইট নাম্বার অফ সাপোর্ট, ইনফাইনাইট নাম্বার অফ সাপোর্ট মানে এটাকে তুমি নিচের দিকে ফেলে রেখেছো, এই টেপটাকে তুমি কোনো একটা মেজের ওপরে জাস্ট রেস্ট করাচ্ছ, তখন কী হবে, এর আর কোনো স্যাগ হবে হবে না, কারণ এন টেন্স টু ইনফাইনাইট মানে অ্যাকচুয়ালি দ্য হোল থিং বিকাম জিরো। ওকে, সো কিপ অ্যাসাইড ইউর এন স্কোয়ার। আর কি পড়ে আছে, ডাব্লিউ হচ্ছে এই টোটাল টেপটার ওয়েট, ওয়েট অফ দ্য টোটাল ওয়েট অফ দ্য টেপ, ওয়েট অফ দ্য টেপ। পি হচ্ছে পুল, পি হচ্ছে পুল, আর এল হচ্ছে লেন্থ অফ দ্য টেপ। দেখো পুল যদি আমি কেজিতে এস্টিমেট করি তাহলে ওয়েট মানে বেসিক্যালি মাস, তখন ওটাও কেজিতে চলে আসবে, কেজি স্কোয়ার কেটে যাবে, 24 এন স্কোয়ার সবাই কনস্ট্যান্ট, খালি এলের যে ডাইমেনশন সেই ডাইমেনশনটা আমরা এখানে পাবো। ওকে, এবং স্যাগ কারেকশন ইজ অলওয়েজ পজিটিভ, স্যাগ কারেকশন ইজ অলওয়েজ পজিটিভ, নেগেটিভ কখনো হতে পারে না। যেটা ম্যাক্সিমাম হতে পারে সেটা হচ্ছে যে ও কম স্যাগ করলো কিন্তু স্টিল স্যাগ করবে, স্যাগ করলে যেটা হবে সেটা হচ্ছে যে আমি কিন্তু এখানে যে মেজারমেন্টটা পাবো সেই মেজারমেন্টটা একটা নেগেটিভ মেজারমেন্ট পাবো। ওকে, মানে কম মেজার, লেস মেজার করবো। সো কারেকশন উইল বি পজিটিভ অলওয়েজ। So, in case of sag correction and slope correction, both in case of in both cases, always the correction will be negative. ঠিক আছে, কারেকশন উইল বি নেগেটিভ। ঠিক আছে, এটার কিন্তু পজিটিভ হচ্ছে, কেন পজিটিভ হচ্ছে, ধরা যাক আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে এইটা হচ্ছে সে 15 মিটার, আর তুমি যদি এর ছাড়া যে কোনো একটা স্লোপ বরাবর মেজার করো তাহলে দেখবে যে তুমি এটা থেকে বেশি মেজারমেন্টই পাবে। ঠিক আছে, এটা যদি 0 থেকে 15 হয় অটোমেটিক্যালি এটা 17 হবে, কারণ আমরা যদি এইখানে একটা আর্ক প্রডিউস করি তাহলে অ্যাকচুয়ালি এই পয়েন্টটা হচ্ছে 15 মিটারের পয়েন্ট, তার মানে এখানে তুমি কিছুটা বেশি মেজার করছো, সেটা 17 হতে পারে, 16 হতে পারে, 18 হতে পারে, কিন্তু ইউ আর মেজারিং মোড মানে কারেকশন ইজ এরার ইজ পজিটিভ, কারেকশন ইজ নেগেটিভ। ওকে, এবার এখানকার যে ক্যালকুলেশন অনেক রকমভাবে করা যেতে পারে। ধরা যাক এটা হচ্ছে এইচ, ওকে, আর এটা হচ্ছে অ্যাকচুয়াল লেন্থ এল। তো আমি যেটা মেজার করে ফেলেছি অলরেডি, আমি যদি মেজার্ড লেন্থটাকে বলি হচ্ছে এল, আর অ্যাকচুয়াল লেন্থ যদি আমি বলি এল নট যেটা হচ্ছে 15, তাহলে আমি সেটা কীভাবে পেতে পারি, আমি থিটা ইউজ করতে পারি এখানে। ঠিক আছে, মানে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখান থেকে একটা আর্ক নিলাম, এটা হচ্ছে আমার ডেল্টা এল, তাহলে খেয়াল করো এল নট প্লাস ডেল্টা এল ইজ এল, অর্থাৎ আমি যেটা মেজার করেছি সেখান থেকে যদি আমি ডেল্টা এলটা কোনোভাবে ক্যালকুলেট করতে পারি তাহলে আমি ওখান থেকে এল নট পেয়ে যাব, মানে এল নট হচ্ছে এল মাইনাস ডেল্টা এল। ঠিক আছে, এল আমি পেয়ে গেছি, এবার আমার দরকার ডেল্টা এল কী করে পাবো, ঠিক আছে দেখছি এটা অনেক রকমের ক্যালকুলেট করা যায়। একটা হচ্ছে এল নট আর এল এর মধ্যে রিলেশনটা যদি আমি পাই যে এল নট ইজ এল কস থিটা, ওকে, বা অ্যাকচুয়ালি উই নিড দ্য কারেকশন রাইট, ডেল্টা এল উই নিড, সো এল মাইনাস এল নট, তো এল মাইনাস এল নট হলে কত হবে, সো কারেকশন ইজ স্লোপ কারেকশন, সি স্লোপ হচ্ছে এল মাইনাস এল নট, এল মাইনাস এল কস থিটা, তো এল কমন নিলে 1 মাইনাস কস থিটা, ওটা ডিপেন্ড করছে থিটার ওপরে। এবার যদি আমরা এখানে
এইচটাকেও ইনভলভ করতে চাই তাহলে তাও করতে পারি, সেটা নিয়েও কোনো অসুবিধা নেই। যে এল স্কোয়ার হচ্ছে এল নট স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তো আমি যদি এটাকে রুট করে দিই, অ্যাকচুয়ালি আমার দরকার হচ্ছে এল মাইনাস এল নট, দ্যাট ইজ ডেল্টা এল। এই ক্যালকুলেশনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, মানে তার কারণ এখানে আমরা অন্য একটা ম্যাথামেটিক্যাল জায়গা এক্সপ্লোর করতে পারবো। দেখো আমাদের দরকার হচ্ছে ডেল্টা এল, ডেল্টা এল মানে এল মাইনাস এল নট। এবার যদি পিথাগোরাস আমাকে এরকম একটা ফর্মুলা দেয় যে এল স্কোয়ার হচ্ছে এল নট স্কোয়ার প্লাস এল এইচ স্কোয়ার, সো এল স্কোয়ার ক্যান বি এল নট স্কোয়ার ক্যান বি রিপ্লেসড বাই এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। এটাকে আমি এখানে পুট করলাম, রুট করে পুট করবো অবভিয়াসলি, কারণ আমার এখানে আছে হচ্ছে এল নট। এবার এটাকে নিয়ে কী করবো, এল মাইনাস এল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার পাওয়ারে হাফ। খেয়াল করো যখন বাইনোমিয়াল, কোনটা মাইনাস, ও এই ফর্মুলাটা নিয়ে যখন আমরা কাজ করেছিলাম, কোথায় কাজ করেছিলাম, বাইনোমিয়ালের নেগেটিভ ইন্ডেক্স, বাইনোমিয়াল থিওরেম, তার যখন নেগেটিভ ইন্ডেক্স আসছিল তখন এরকম একটা টার্ম আমরা পেতাম, সেইটা আমরা এখানে ইউজ করব। দেখো এল মাইনাস ফার্স্টেই যেটা ছিল সেটা হচ্ছে, এবার এটাকে অনেক কিছু করা যেতে পারে, যে আমি এখান থেকে পুরো এল পার্টটাকে সরিয়ে নিতে পারি, ঠিক আছে, এল স্কোয়ার পাওয়ারে হাফ আছে, তো আমি এখান থেকে এলটাকে কমন নিয়ে নিতে পারি, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস এইচ বাই এল স্কোয়ার, মানে এইচ স্কোয়ার এল স্কোয়ার পাওয়ারে হাফ। তাহলে আমার বাইনোমিয়াল থিওরেমটা অ্যাপ্লাই করতে সুবিধা হবে। ঠিক আছে, আমি এখান থেকে নিয়ে চলে আসছি এটা। ওকে, দেখো ডেল্টা এল, ডেল্টা এল মানেই কিছু না, ডেল্টা এল মানেই হচ্ছে আমাদের স্লোপ, এটাই দরকার। এল মাইনাস এল, এবার কি লেখা যেতে পারে, 1 মাইনাস এন, এন মানে হচ্ছে হাফ ইন্টু এইচ স্কোয়ার বাই এল স্কোয়ার। হায়ার টার্মগুলো নেগলেক্টেড হবে, সেটা নিয়ে অসুবিধা নেই, কিন্তু এইখানটাতে আমরা কি করা যেতে পারে একটু দেখো। এর পরের যা যা পার্ট আছে, মানে অ্যাকচুয়ালি ফর্মুলাটা ছিল এরকম যে 1 প্লাস এ পাওয়ারে যদি এন হয়, নেগেটিভ ইন্ডেক্স হয়, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 1 প্লাস এ ডি প্লাস এন ইন্টু এন মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল এ স্কোয়ার। এই পার্টটা লাগবে না, এরপর থেকে আমাদের আর লাগবে না, আমাদের এই পার্টটা লাগবে। ওকে, সেখানে একটা এইচ স্কোয়ার থাকছে, এইচ স্কোয়ার কি থাকা উচিত, এইচ স্কোয়ার থাকলেই হবে। ওকে, এ তো কেটে যাবে, এখানে এল তো নিচে চলে আসবে। এর পরের পার্টগুলো যদি আমি নেগলেক্ট করে দিই, ওকে, হায়ার টার্মস যদি নেগলেক্ট করা হয়, তাহলে এটা এল মাইনাস এল প্লাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2l এরকম একটা জায়গায় এসে দাঁড়াবে। খালি মাথায় রাখবে যেটা, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখানে হায়ার টার্মগুলো নেগলেক্ট করলাম, উই হ্যাভ অলরেডি নেগলেক্টেড দ্য হায়ার টার্মস, এই হায়ার টার্মসগুলো নেগলেক্ট করেছি। যদি করি তাহলেও আমরা এখান থেকে সি স্লোপ, মানে স্লোপের কারেকশনের একটা ফর্মুলা পাবো, সেটা হচ্ছে এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2l, এটা পাবো। সো কস থিটা দিয়ে যে ফর্মুলাটা, সেটাও আমরা ইউজ করতে পারি, আমরা কখনো চাইলে এইচ স্কোয়ার বাই 2l এটাও ইউজ করতে পারি। অনেক সময় অপশানে দেখবে কসের যে ফর্মুলাটা সেটা দিয়ে হয়তো থিটা দেয়নি, জাস্ট এইচ দিয়েছে, তখন তুমি কী করবে, ঠিক আছে, দেখো তখনও করা যায়, কিন্তু তখনও যদি ইফ এইচ ইজ গিভেন, ঠিক আছে, ইফ এইচ ইজ গিভেন এল ইজ গিভেন, তাহলে আমার কাছে আছে হচ্ছে আমার কাছে পারপেন্ডিকুলার আছে আর হাইপোটেনিউজ আছে, ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে সাইন থিটা করেও কাজ করতে পারি, মানে এল সাইন থিটা ইজ ইকুয়ালস টু এইচ, বা সাইন থিটা ইজ ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই এল, এরকম করে আমরা পেতে পারি, করে আমরা সেখান থেকে থিটা বার করতে পারি, থিটা বার করে আমরা কস থিটা ইউজ করতে পারি, অর দ্য সেকেন্ড ওয়ে ইজ টু ইউজ দ্য এইচ ডাইরেক্টলি ওভার হিয়ার, ঠিক আছে।
জাস্ট যে কোনো ইঞ্জিনিয়ারিং প্রবলেমে একটা জিনিস সবসময় মাথায় রাখার চেষ্টা করবে, সেটা হচ্ছে আমার কাছে ফিজিক্যালি কোন প্যারামিটারগুলো আছে আর আমি সেখান থেকে কোন প্যারামিটারে পৌঁছতে চাইছি। আমি ফিজিক্যালি কোন জায়গাগুলো মেজার করতে পারি। আমি অলরেডি যে অ্যালং দ্য স্লোপ, দেখো এটা কিন্তু একটা রাস্তা, ঠিক আছে, ধরো এটা একটা দার্জিলিংয়ের রাস্তা, একটা স্লোপ, একটা স্ট্রেচ 200 মিটার বা 100 মিটার কিছু একটা স্ট্রেচ। তো এটার যে স্লোপ, সেই স্লোপটা কত সেটা আমি কোনো একটা মেজার করতে পারি। মানে কতটা হরাইজেন্টালে গেলে কতটা ও ভার্টিক্যালি উঠেছে সেটা আমি মেজার করতে পারি। কিন্তু হরাইজেন্টাল এক্স্যাক্টলি ওই মাটির ভেতরে কতটা হরাইজেন্টাল লেন্থ হয়ে আছে এল নট, সেটা কিন্তু আমি জানি না। অ্যাকচুয়ালি আমার সেই লেন্থটা দরকার, এল নটটা আমার দরকার, ঠিক আছে। সো এল নট ইজ নট ইন আওয়ার হ্যান্ড। আমাদের কাছে কোনটা আছে? আমাদের কাছে এল আছে, আমাদের কাছে এইচ আছে। দরকার হলে আমরা এখান থেকে থিটাও বার করতে পারি, বাট উই ডোন্ট হ্যাভ এল নট। সো এল নটটাকে রেখে কখনো কোনো কাজ করা যাবে না। উই হ্যাভ টু সাবস্টিটিউট দিস এল নট। সেটা যেভাবে খুশি তুমি সাবস্টিটিউট করো, বাট ইউ হ্যাভ টু। দেখো 2007-এর সিভিল 2007-এর যে কোয়েশ্চেনটা 1.1, সেখানে বলেছে দ্য প্ল্যান অফ আ ম্যাপ ওয়াজ ফটোকপিড টু এ রিডিউসড সাইজ সাচ দ্যাট এ লাইন অরিজিনালি 100 mm মেজার্স 90 mm। তার মানে একটা লাইন পেপারে ছিল 100 mm, তো সেটা কপি করার কারণে হোক বা ছোট হয়ে যাওয়ার কারণে হোক এখন সেটা 90 mm মেজার করছে। ওকে, এবার দ্য অরিজিনাল স্কেল অফ দ্য প্ল্যান ওয়াজ 1:1000। তার মানে এই যে লাইনটা অরিজিনালি 100 mm শো করছিল, তার ফিল্ডের লেন্থ কত ছিল? এইটা যদি ফিল্ডের লেন্থ হয়, যাকে আমি স্কেল ডাউন করে পেপারে এঁকেছিলাম, 100 mm ছিল, তার স্কেল যদি হয় 1:1000, তাহলে এখানে আমি কত পাবো? 1000 মানে 10⁻³ এটা 10⁻², মানে 10⁻5। তাহলে এটা ছিল 10⁵ mm। এটা হচ্ছে অরিজিনাল ইন ল্যান্ড বা ইন ফিল্ড, ঠিক আছে। এটা পেপার অরিজিনাল, এটাও পেপার কিন্তু রিডিউসড। এবার বোঝার চেষ্টা করো যে পেপারে যেটা আমরা কাজ করছিলাম অরিজিনাল লাইনটা নিয়ে, তার সাথে এই রিলেশনটা কীরকম ছিল না, এখানে আমরা স্কেল পাচ্ছিলাম 1:1000। এখন কি চেয়েছে দ্য রিভাইজড স্কেল। মানে এখন যে 90 mm, দেখো এই যে ফিল্ডের লাইনটা, এটাই আমরা 100 mm হিসাবে পাচ্ছিলাম, সেই লাইনটাই এখন কোনো কারণে ছোটো হয়ে 90 mm দেখাচ্ছে। তার মানে আমি যদি এবার এই এখনকার যে রিডিউসড সাইজ তার সাথে যদি ল্যান্ডের ডাইরেক্ট একটা রিলেশন জানতে চাই, তাহলে সেটা কী করে পাবো? সিম্পল, পেপারের লেন্থ ডিভাইডেড বাই অরিজিনাল ফিল্ডের লেন্থ। পেপারের লেন্থ কত? তার মানে এখনকার স্কেলিং কত হবে? 90 mm ডিভাইডেড বাই 10⁵ mm। 90 mm ডিভাইডেড বাই 10⁵ mm, অর্থাৎ এটাই আসছে 1:1111 এরকম একটা ভ্যালু আসছে। 2008-এর কোয়েশ্চেন, MEDISI 1.3, the plan of a survey plotted to a scale of 10 meter to 1 centimeter is reduced in such a way that a line originally 10 centimeter long now measures 9 centimeter. Okay, the area of the reduced plan is measured as 81 centimeter square. The actual area কত? এটা তো মুখেও করা যেতে পারে যে এখন যেটা 9 সেন্টিমিটার সেটা অ্যাকচুয়ালি 10 সেন্টিমিটার ছিল। ওকে, তো এখন যে লাইনটা 9 সেন্টিমিটার দেখাচ্ছে সেটা অরিজিনালি ছিল 10 সেন্টিমিটার ইন পেপার। এবার যদি এখন কোনো একটা এরিয়া 81 সেন্টিমিটার স্কোয়ার হয়, 81 সেন্টিমিটার স্কোয়ার মানে কি? তার একদিকে 9 আছে, আরেকদিকে 9 আছে। তাহলে 9 সেন্টিমিটারের কোনো একটা লেন্থ যদি 10 সেন্টিমিটার দেখায় অরিজিনালি, তাহলে 81 সেন্টিমিটার স্কোয়ার কত দেখাবে? অটোমেটিক্যালি 9 সেন্টিমিটারের যে বক্স, 9 সেন্টিমিটার বাই 9 সেন্টিমিটারের যে বক্স, সেটাই হয়ে যাবে 10 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার অরিজিনাল। তাহলে এখন যেটা 81 সেন্টিমিটার স্কোয়ার, তখন সেটা হয়ে যাবে 100 সেন্টিমিটার স্কোয়ার। এবার যেখানটাতে ভুলটা হয় জেনারেলি, সেটা হচ্ছে যে স্কেলটা দেওয়া হয়েছে সেটা কিন্তু লেন্থের স্কেল দেওয়া হয়েছে। প্লিজ রিমেম্বার, এটা কিন্তু লেন্থের স্কেল দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা এটা বুঝতে পারলাম যে এখন যেটা রিডিউসড অবস্থাতে 80 সেন্টিমিটার স্কোয়ার দেখাচ্ছে অন পেপার, সেটাই অরিজিনালি 100 সেন্টিমিটার স্কোয়ার থাকার কথা ইন পেপার।
কিন্তু এবার এখানে যখন আমরা ফিল্ডে নিয়ে চলে যাব তখন যেটা মাথায় রাখতে হবে যে এই যে 10 মিটার টু 1 সেন্টিমিটার মানে আমার এখানে আরএফ কত, আমার কিন্তু এখানে আরএফ হচ্ছে 1 সেন্টিমিটার ডিভাইডেড বাই 10 মিটার। 10 মিটার মানে 1 ডিভাইডেড বাই 1000 সেন্টিমিটার প্রবাবলি, তাই তো? তার মানে 1:1000। এটা হচ্ছে আরএফ, এটা হচ্ছে লেন্থের রেসপেক্টে, নট এরিয়া। যদি আমাকে এই এরিয়াটাকে কনভার্ট করতে হয় তাহলে কিন্তু আমাকে এটাকে স্কোয়ার করতে হবে। সো 100 সেন্টিমিটার স্কোয়ার অন পেপার মিনস 100 সেন্টিমিটার স্কোয়ার ইন্টু 1000 তার স্কোয়ার, এতটা সেন্টিমিটার স্কোয়ার হবে। তাহলে কত হচ্ছে এখানে 10⁶, এটা 10⁸। ওকে, 10⁸ সেন্টিমিটার স্কোয়ার। তো সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ারে নিয়ে যেতে গেলে কী করতে হয়? 10⁴। তার মানে 10⁸ সেন্টিমিটার স্কোয়ার মানে হচ্ছে 10⁴ মিটার স্কোয়ার। এটা যাদের অসুবিধা হচ্ছে বুঝতে বা এটা যাদের জটিল লাগছে আমি সহজ করে বলে দিচ্ছি যে রিডিউসড কন্ডিশনে পেপারে এই বক্সটার চেহারা ছিল এরকম, 81 সেন্টিমিটার স্কোয়ার মানে অ্যাকচুয়ালি 9 সেন্টিমিটার বাই 9 সেন্টিমিটার একটা বক্স, রাইট? এবার এটা ছিল রিডিউসড ইন পেপার। অরিজিনালি ইন পেপার কত ছিল? একটু বড় ছিল, 9 সেন্টিমিটারটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে 10 সেন্টিমিটার, এদিকেও 10 সেন্টিমিটার। এটা হচ্ছে অরিজিনাল ইন পেপার, ঠিক আছে? এই ট্রান্সফরমেশনটা বুঝে গেলাম। এবার যদি আমাকে ফিল্ডে যেতে হয়, ঠিক আছে, ফিল্ডের ক্ষেত্রে ব্যাপারটা তার মানে কীরকম হবে দেখো, 1 সেন্টিমিটার যদি 10 মিটারকে রিপ্রেজেন্ট করে, সহজ করে ভাবো, 1 সেন্টিমিটার যদি 10 সেন্টিমিটারকে রিপ্রেজেন্ট করে তাহলে 10 সেন্টিমিটার কত লেন্থকে রিপ্রেজেন্ট করবে? 1 সেন্টিমিটার যদি 10 মিটারকে রিপ্রেজেন্ট করে তাহলে 10 সেন্টিমিটার নিশ্চয়ই 100 মিটারকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এই যে বক্সটা বড় হয়ে গেল ফিল্ডে গিয়ে, এটা হচ্ছে ফিল্ড, তাহলে আমরা সেখানে একটা 100 মিটার বাই 100 মিটার একটা বক্স পাচ্ছি। তো তার এরিয়া কত হবে? তার এরিয়া অটোমেটিক্যালি 10⁴ মানে 10,000 মিটার স্কোয়ার হবে। তাই আছে তো? আছে অপশানে সব, হ্যাঁ, 10,000 মিটার স্কোয়ার। বোঝা গেল?